ম্যানচেস্টার ইউনাইটেড বনাম বোর্নমাউথের মধ্যকার ড্রামাটিক্যাল ম্যাচে গোল হয়েছে মোট 8টা। এর মধ্যে 3জন ব্রাজিলিয়ান গোলের দেখা পেয়েছেন, যেই 3জনের মধ্যে আবার 2জন বিশ্বকাপের বিবেচনায় খুব ভালোভাবেই রয়েছেন। এই ভিডিওতে মোট 5জন ব্রাজিলিয়ানকে নিয়ে কথা বলতে চাই, যেই 5জন মাঠে নেমেছিলেন। এর মধ্যে 4জনই গোল পেয়েছেন, 1জন গোল বঞ্চিত ছিলেন। বিশ্বকাপের বিবেচনায় 3জন খুব ভালোভাবেই আছেন, 1জন নেই বললে চলে, আরেকজনের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ম্যাচটা অর্থাৎ বোর্নমাউথের মধ্যকার এই ম্যাচটা দেখার পরে কিছু এক্সট্রা রিয়াকশন দিতে মন চাচ্ছে, যে রিয়াকশনগুলো ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান হয়ে থাকলে আপনার কাছে ভালো লাগার কথা না, কিন্তু একটু দুষ্টুমির সুরে বলতে হয়। প্রথমে গোল দিব, তারপরে গোল খাবো, তারপরে আবার গোল দিয়ে গোল খেয়ে মোটামুটি পিছিয়ে পড়ব, এরপরে আবার সমতায় ফিরব, এরপরে নাটক এমনভাবে করব, ওই নাটকের শেষে গিয়ে আপনি বোধহয় বলতে বাধ্য হবেন একজন ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান হিসেবে, ভাই দরকার নাই তোর ফুটবল খেলা, আমার টাকা আমারে ফেরত দে, নয়তো আমি যে সময়টা নষ্ট করলাম এই সময়টা আমাকে ফেরত দে। এই ধরনের রিয়াকশান আপনি হয়তো বা দিবেন। কেন এই কথাগুলো বললাম সেটা নিশ্চয়ই স্কোর লাইনটা দেখলে আপনি ভালো করে বুঝবেন। ম্যাচের 13তম মিনিটে 1 গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড, 40 মিনিটে আবার সমতায়, 45 মিনিটের পরে যোগ করার সময়ে 1 গোল দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে এসে 46 মিনিটের মাথায় 1 গোল খেয়ে সমতা, এরপরে আবার আরও 1 গোল খেয়ে পিছিয়ে পড়া। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডকে মোটামুটি সমতায় ফেরালেন ব্রুনো ফার্নান্দেজ। ব্রুনো ফার্নান্দেজের গোলটার পর অপেক্ষায় ছিল কখন ম্যানচেস্টার ইউনাইটেড একটা গোল করবে। সেই গোলটা চলে আসলো ম্যাথিউস কুনহার পায়ে। এইটুকু দেখার পরে বা শোনার পরে আপনার কাছে মনে হতে পারে না যে ম্যাচ তো তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড দুর্দান্ত কামব্যাক করেছে? না না, দলটার নাম যখন ম্যানচেস্টার ইউনাইটেড, এত সহজে তারা আপনাকে স্ক্রিনের সামনে থেকে সরতে দেবে না বা আপনি নির্ভর হতে পারবেন না। মোটামুটি তারই কিছুক্ষণ পরে 83 মিনিটের দিকে আর একটা গোল খেয়ে সমতায় ফিরল। শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেড গোলকিপার যদি দুর্দান্ত কিছু সেভ না দিত, তাহলে এই ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেডের জেতাটা আসলেই কষ্টকর হয়ে যেত। বলতে পারেন ভাগ্যের জোরে 1 পয়েন্ট পেয়েছে। এই জন্যই বললাম যে একজন ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান হিসেবে বোধহয় দুঃখ ভরে আপনি বলতেই পারেন যে ভাই হয়তো আমার টিকিটের পয়সা ফেরত দেয়, নয়তো আমি যে সময়টা স্পেন্ড করেছি এই সময়টা আমাকে ফেরত দেয়। এই হলো মোটামুটি ম্যাচের আপ টু বটম যা যা ঘটেছে। এবার ব্রাজিলিয়ানদের ক্ষেত্রে যদি আপনি আসেন, যে কথাটা বলেছিলাম শুরুতে যে 3জন ব্রাজিলিয়ান এই এক ম্যাচে গোল পেয়েছেন। ইভানিলসন পেয়েছেন, ক্যাসিমিরো পেয়েছেন, ম্যাথিউস কুনহা পেয়েছেন। হিসাবটা খুবই ক্লিয়ার। ইভানিলসনকে আপনি বিশ্বকাপের বিবেচনায় দেখবেন এটা আশা করাটা খুবই টাফ, বরং বলা চলে যে না, আপনি এই নামটা ভুলে যেতেই চাইবেন, তারপরেও আসলে বলা যায় না কখন কি হয়। কিন্তু ক্যাসিমিরোর কথা বলেন, বুড়ো হাড়ের ভেলকিটা দেখিয়েছেন, হেডে গোল করেছেন এবং নিজের পরিচয়টা দিয়েছেন। বয়স হয়েছে, আমি কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। বিশ্বকাপের বিবেচনায় যে উনি থাকবেন এবং কোচ যখন কার্লো আনচেলত্তি, তখন আর নতুন করে বোধহয় বলার অপেক্ষা রাখে না। গুরু শিষ্যের মিশেলটা বিশ্বকাপে আরও ভালোভাবে দেখা যাবে। ম্যাথিউস কুনহার কথাই বলেন, ম্যাথিউস কুনহা যেই গোলটা দিলেন, এই ম্যাচটা পুরোটা জায়গা জুড়ে ম্যাথিউস কুনহাকে আপনি খুঁজে পাবেন। কখনো আপনি অ্যাটাকিং মিডে পাবেন, কখনো রাইট সাইডে পাবেন, কখনো লেফট সাইডে পাবেন। প্রত্যেকটা জায়গায় ম্যাথিউস কুনহা যেভাবে বল সাপ্লাই দিয়েছেন, গোল করার জন্য চেষ্টা করেছেন, সেই চেষ্টায় একদম শেষ মুহূর্তের একটু আগে, অর্থাৎ গোলটা খেয়ে যাওয়ার একটু আগে মোটামুটি তার গোলেই ম্যানচেস্টার ইউনাইটেড কামব্যাকটা করেছিল। বলা যায় যে ম্যাথিউস কুনহা যে কষ্ট করে খেলেছেন, সেই কষ্টের ফলাফল তিনি এই ম্যাচের রেজাল্টে না পেলেও ব্রাজিলিয়ানদের মনে কিছুটা আশার সঞ্চার তিনি করে রাখলেন যে বিশ্বকাপে এই ম্যাথিউস কুনহাকে বোধহয় দলে খুব কার্যকরী হিসেবে দেখা যেতে পারে। তাহলে বোঝা গেল যে এই 3জনের মধ্যে একজনকে আপনি বাদ দিয়ে বাকি 2জনকে রাখবেন, তাহলে বাকি থাকলো আরও 2জন। সেই 2জনের মধ্যে একজন হচ্ছে ওয়েসলি। আমি খুবই অনেস্ট হতে চাই, আমি এই খেলাটা পরিপূর্ণভাবে দেখিনি, কেননা ম্যানচেস্টার ইউনাইটেডের খেলাটা জমে গিয়েছিল, আমি ওই দিকে বেশি ফোকাস ছিল। ওয়েসলির খেলাটা দেখেছি, যেভাবে তিনি ওভারল্যাপ করেন, এইটা সেই পুরনো সমস্যা। এই সমস্যাটাকে আসলে আপনি আর ফেলতে পারবেন না। তার কারণ হলো তিনি যে দলে এই মুহূর্তে খেলছেন, রোমার হয়ে নিজেকে মেলে ধরেছেন, গোল পাচ্ছেন, ঠিক আছে, সব কিছু, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু ডিফেন্সিভ মেন্টালিটিতে বা ডিফেন্সিভ জোনে যথেষ্ট পরিমাণে জায়গা ফাঁকা রেখে যায়। এই একটা জায়গা ছাড়া ওয়েসলিকে আপনি আপ টু দ্য মার্ক বলতে পারেন।
তো সেক্ষেত্রে ওয়েসলি যেহেতু গোল পেয়েছেন, ফিনিশিংটাও ভালো করেছেন, তিনি বিশ্বকাপের বিবেচনায় থাকবেন এটা আশা করা যায়। বাকি থাকলো আরও একজন, তিনি কে? তিনি হচ্ছেন অ্যান্টনি। দুঃখজনক হলেও সত্য, রায়ো ভায়াকানোর বিপক্ষে রিয়াল ব্যাটিস মাঠে নেমেছিল। এই ম্যাচটা রিয়াল ব্যাটিসের হয়ে অবশ্যই অ্যান্টনিকে ভালো করা দরকার ছিল। বিশ্বকাপের আগ মুহূর্তে যে ফাইনাল স্কোয়াড, এই স্কোয়াডে অ্যান্টনিকে ঢুকতে হলে সময় তো খুব বেশি নেই। এই সময়টায় তাকে আসলে এমন কিছু করতে হবে যেটা দিয়ে তিনি ব্রাজিল জাতীয় দলে নিজের জায়গাটা ঢুকিয়ে ফেলবেন বা ওই লিস্টে নিজের নামটা রাখবেন। বিষয়টা হলো গত সিজনের অল্প সময়ে রিয়াল ব্যাটিসের হয়ে অ্যান্টনি ভালো করেছেন। এই সিজনে এসে মোটামুটি যখন সুযোগ পেয়েছেন, যতটুকুই পেয়েছেন, নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন। কোনো কোনো ম্যাচে হয়েছেন, কোনো কোনো ম্যাচে হননি। কিন্তু বিশ্বকাপের আগে তাকে এমন পর্যায়ের ধারাবাহিক হইতে হবে যেই ধারাবাহিকতায় নতুন করে আর কোনো সংজ্ঞা তৈরি হইতে পারে না, মানে আপ টু দ্য মার্ক না, টপ নচের উপরেও যদি কিছু থাকে সেটা করতে হবে। কেন বললাম? ব্রাজিলের রাইট সাইড নিয়ে মোটামুটি বেশ ভালো কম্পিটিশন। যেমন আপনি দেখেন, এস্তেভাওকে তো আপনি মোটেও ফেলে দিতে পারবেন না, তার ব্যাকআপ হিসেবে আপনি কাকে চিন্তা করবেন? রদ্রিগো। তার ওই জায়গায় যদি প্রয়োজন মনে হয় তাহলে আপনি রাফিনহাকেও খেলাইতে পারেন। সেই সাথে আপনি যদি সাভিনহোর কথাও চিন্তা করেন তবুও তো আপনি তাকে ইগনোর করতে পারেন না। তো এই সমস্ত জায়গায় বা এই নামগুলোর বিপরীতে আপনি যদি অ্যান্টনিকেও বিবেচনায় রাখতে চান তাহলে আপনাকে বিশ্বকাপের আগে, শুধু বিশ্বকাপের আগে বললে ভুল হবে, ফাইনাল স্কোয়াড ঘোষণা করার আগে বা আসন্ন কলাপের আগে অ্যান্টনিকে দুর্দান্ত কিছু করতে হতো। এবং সেই জায়গাটায় কিছুটা ঘাটতি আমার চোখে ধরা পড়ছে এভাবে যে অ্যান্টনিকে যদি ফিরতে হয় প্রতি ম্যাচে ধারাবাহিক পারফর্ম করতে হবে। এর আগের ম্যাচে অবশ্য গোল পেয়েছিল, কিন্তু এই ম্যাচে যদি গোল না পায় সামনের ম্যাচে একটা ঘাটতি আবারও দেখা দিতে পারে। যে কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি অ্যান্টনি যেভাবে খেলছেন তাতে আমি দুঃখ পাবো না বা আপনি হয়তো দুঃখ পাবেন না, কিন্তু ম্যাচে ইম্প্যাক্ট রাখার পাশাপাশি আরও ভালো করতে হবে, কেননা সামনে বিশ্বকাপ। এই বছরটা তার জন্য খুবই ক্রুশাল হতে পারে। যেই 5 জন ব্রাজিলিয়ানকে নিয়ে কথা বললাম তাদের ব্যাপারে আপনার ব্যক্তিগত মতামত কি জানাবেন? তাদেরকে বিশ্বকাপের বিবেচনায় কজনকে রাখবেন, কজনকে না রাখার সম্ভাবনা রয়েছে সে ব্যাপারেও আপনি আপনার মতামত জানাতে নিশ্চয়ই ভুল করবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনার সঙ্গে। সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।